সিলেটের উৎমা পাথর কোয়ারি এখন ফুটবল মাঠ, সৌন্দর্যের রাজ্য এখন মাদকের হটস্পট। পর্যটকরা হচ্ছেন হয়রানির শিকার। গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্ব, দুলাভাইকে পিটিয়ে মারলেন দুই শ্যালক। ময়নাতদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। আজও মেলেনি বেড়িবাঁধের সুরক্ষা। মনপুরায় জোয়ারের সঙ্গে যুদ্ধ করছে 15,000 মানুষ। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবি। গাইবান্ধা স্কুলে পাঠদান বন্ধ করে দিনভর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম। শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ক্ষোভ। এবং পটুয়াখালীতে সবজির বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি, চাপে সাধারণ ক্রেতারা। বাজার মনিটরিং এর দাবি। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সিলেটের কোম্পানিগঞ্জের উৎমা পাথর কোয়ারি একসময় ছিল নদী, পাথরের মনোরম সৌন্দর্যে ভরা, কিন্তু এখন সেখানে কেবল লুটপাট, মাদক আর ভয়ের দাপট। সরকার নিষেধাজ্ঞা সত্ত্বেও কোটি টাকার পাথর উধাও হয়ে গেছে। পর্যটকরা হচ্ছেন হয়রানির শিকার, আর এলাকাটি রূপ নিয়েছে মাদকের হটস্পটে। নাহিদ সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সিলেট শহর থেকে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ বাজার পেরিয়ে আঁকাবাঁকা পথ ধরে যেতে হয় উৎমা পাথর কোয়ারিতে। একসময় নদী, পাহাড় আর সৌন্দর্যে ভরা এই স্থান এখন লুটের দাপটে ধুধু বালুর মাঠ। যেখানে ছিল বিস্তীর্ণ সাদা পাথরের স্তূপ, সেখানে এখন প্রতিদিন বসে ফুটবল খেলার আসর। সরকারি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন পাথর তোলা বন্ধ ছিল। এতে প্রকৃতির সৌন্দর্য বেড়ে গিয়েছিল বহুগুণ। তবে 2023 সালের রাজনৈতিক অস্থিরতার সুযোগে স্থানীয় প্রভাবশালী চক্র রাতারাতি লুট করে নিয়ে যায় কোটি কোটি টাকার পাথর। প্রশাসন কিছু মরা পাথর জব্দ করলেও ভালো মানের সব পাথর উধাও হয়ে যায়। বিজিবির ক্যাম্প পাশে থাকলেও কিভাবে এত লুটপাট হলো, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যটক প্রবেশ বন্ধ রেখে সংগঠিতভাবে লুট করা হয়েছে পাথর। বর্তমানে পর্যটকরা বেড়াতে গেলে সেখানে নানা হয়রানির শিকার হন। বাইক আরোহীদের কাছ থেকে তেল, মোবাইল, এমনকি মানিব্যাগ পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। এরই মধ্যে এলাকাটি পরিণত হয়েছে মাদকের হটস্পটে। নদীর পাড়ে স্থানীয় যুবকেরা খোলাখুলিভাবে পর্যটকদের ইয়াবা, মদ সহ নানা নেশাজাতীয় দ্রব্য প্রস্তাব করে। জাগো নিউজের প্রতিবেদককেও মাল লাগবে নাকি বলে প্রস্তাব দেন এক যুবক। পর্যটকদের অভিজ্ঞতাও একই, মাদক না কিনলে চড়াও হয়ে ওঠে তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সীমান্ত দিয়ে মাদক প্রবাহ বন্ধে অভিযান চলছে, তবে সরবরাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সীমান্ত দিয়ে মাদক প্রবেশের সঙ্গে সঙ্গেই মামলা করা হলেও চক্রটি আবার নতুন পথে সরবরাহ করছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমটির তথ্য মতে উৎমা পাথর কোয়ারির আয়তন প্রায় 306 একর। এত বিশাল জায়গা থেকে পাথর উধাও হয়ে যাওয়া প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। উৎমা কোয়ারির সৌন্দর্য এখন অতীতের গল্প। লুটপাট, মাদক ও ভয় সব মিলিয়ে সীমান্তের এই এলাকা পরিণত হয়েছে অরক্ষিত জনপদে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গাইবান্ধা সদর উপজেলায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার প্রধান বাজারের ব্যাপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় নিহতের স্বজনরা জানান, 25 বছর আগে শ্বশুরের কাছ থেকে কেনা জমির দলিল দিতে গড়িমসি করছিলেন দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা লাঠি দিয়ে আঘাত করলে মোজাহার গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। এ ব্যাপারে সদর থানার উপপুলিশ পরিদর্শক আব্দুল আলিম বলে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছেন। তাকে শালার ঘরে তাদের সুন্দর গেছে, কারণ ওরা যে নাটি নিয়ে আছে এটা জানে না। এই বড়টার সাথে আলাপ করতে ছোটটাই দিছিটা। পারিবারিক ভাবে ওনার শালার শ্বশুরের একটা জমি কিন্তু ক্রয় করছিল আজ থেকে 25 বছর আগে। সেই জমিটা ক্রয় করার পর সেই জমিটা আর কি দলিল হয়নি, টাকা পয়সা সব দিয়েছিল, দলিলটা ইনি ভোগ দখলে ছিল। মারি খাওয়ার পর শ্বশুর মারা যায়। মারা যাওয়ার পর সেই জমিটা আবার
ইনি শালার ঘরে চাপ দিয়েছিল যে আমার জমি দিয়ে দলিল করে দাও। বন্ধুরা তারা সেই পরিপ্রেক্ষিতে কি করলো যে ওনার সাথে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। সংবাদ পাইছে যে উত্তরগিদের মোহাম্মদ মোজাহার আলী আজকে হাসপাতাল আসার পরে কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করছে। আমরা লাশ দেখেছি, করছি, পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পরে আমরা আইনত করব। নির্মাণের পর থেকে অব্যবহৃত পড়ে আছে 21 কোটি টাকা ব্যয় নির্মিত ভৈরব মৎস্য অবতরণ কেন্দ্র। কেন্দ্রটির কার্যক্রম শুরু না হওয়ায় কোনো কাজে আসছে না এটি। নির্মাণের 4 বছর পেরিয়ে গেলেও ব্যবসায়ীরা না আসায় রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীদের দাবি, সরকার যে শর্ত দিয়েছে তা মেনে ব্যবসা করা সম্ভব না। জানা যায়, কিশোরগঞ্জের ভৈরবে পুরাতন মেঘনা ফেরিঘাটে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে 20,40,40,00,000 টাকা ব্যয়ে 4 তলা মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করে মৎস্য অধিদপ্তর। 2018 সালে নির্মাণ কাজ শুরু করে 2021 সালের 13 অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অবতরণ কেন্দ্রটি 21% ভূমির ওপর নির্মিত। ভবনের চতুর্দিকে সীমানা প্রাচীর, অকশন শেড, প্যাকিং শেড, 35টি আড়তঘর, একটি আইস প্লান্ট, সোলার প্যানেল, কোয়ালিটি কন্ট্রোলার, গভীর নলকূপ, আইস ক্রাশার ও জেনারেটর ব্যবস্থা সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু নির্মাণের প্রায় 4 বছর অতিবাহিত হলেও এখনও কোনো ব্যবসায়ী অবতরণ কেন্দ্রে ব্যবসা করতে আসেননি। কাগজে কলমে মৎস্য অবতরণ কেন্দ্রে একজন ব্যবস্থাপকের নাম থাকলেও সরেজমিনে তাকে পাওয়া যায়নি। তবে সেখানে একজন ল্যাব কন্ট্রোলার ও একজন নাইট গার্ড দায়িত্ব পালন করছেন। কিভাবে চালু, এটা তো আমরা মাছ বাজারের জন্য এটা কিছু সাইজে শুরু। আর বিগত সময় যে ব্যবসায়ী যারা আছে তারা এখানে গিয়ে একজন চাইবো একজন চাইতো না, দুটা না ব্যবসা সঠিকভাবে হইতো না। গভর্নমেন্ট কিসের জন্য শুরু করছে আমরা তো সেটা নিয়ে অবগত না। এই জায়গা, এই মাছ বাজারের জায়গা আমাদের নিজস্ব পার্সোনাল, আমরা ভাড়া লাগে না। আমরা পানি পাইতেছি পারলো নিজস্ব পাম্প বয়, বর নিজের, সব কিছু নিজে। তো আমরা তাদের এখন কিসের জন্য যাবো? আমাদের নিজেদের গরু 80% লোকে নিজের গরুর ব্যবসা করে, 80% লোকে, আর 20 পয়সা লোকে লোক পারা অনেক নিজের করতে তার চাইতে পারি না। আমরা নিজের ঘর আমরা কিভাবে যাবো? হ্যাঁ, স্থানীয় যে মৎস্য আড়ত তারা এখানে আপনার ট্রান্সফার হয়নি, হয়তোবা তারা বলছে যে আপনার স্থান সংকলন। কারণ আমরা জানি যে মৎস্য অবতরণ কেন্দ্রে এখানে আপনি 35টির মতো আড়ত বসার সুযোগ রয়েছে, কিন্তু আপনার বাস্তবে আমাদের কিন্তু প্রায় 150টির মতো মৎস্য আড়ত রয়েছে। এসব কারণে ওরা এখানে আপনার ট্রান্সফার হয়নি। পরবর্তীতে বিগত 1 বছর আগেও সেখানে স্থানীয় প্রশাসন এবং মৎস্য আড়তদারদের মধ্যে বিভিন্ন ধরনের আপনার। ফেনীতে জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত এক মামলায় মোহাম্মদ হাসান নামে এক তরুণকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দোকানে খেলা দেখা নিয়ে বিরোধের পর আটক হওয়া কয়েকজনকে ছেড়ে দিলেও রাজনৈতিকভাবে সক্রিয় হাসানকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হয়েছে। ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের একটি মামলায় মোহাম্মদ হাসান নামের এক যুবককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ও জুলাই যোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভ্যুত্থানের পর স্থানীয় হারুনের পিঙ্কি স্টোরে প্রতিদিন টেলিভিশনে খেলা দেখে হই হুল্লোড় করত কিশোর যুবকরা। এতে বিরক্ত হয়ে পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম ভূঁইয়া তাদের নামে থানায় অভিযোগ করেন। 18 আগস্ট রাতে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালিয়ে 7 জনকে আটক করা হয়। পরে 6 জনকে ছেড়ে দিলেও সিএনজি চালক হানিফের ছেলে হাসানকে অভ্যুত্থানের আহতদের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। স্থানীয়দের অভিযোগ, হাসান জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদল ও বিএনপির কর্মসূচিতে অংশ নেয়া, ফেসবুক প্রোফাইল লাল করা এবং জুলাই অভ্যুত্থানে সরাসরি যুক্ত থাকার কারণে তিনি আগে থেকেই চিহ্নিত ছিলেন। তাদের দাবি, রাজনৈতিক কারণে হাসানকে টার্গেট করা হয়েছে। ছাত্র হত্যার মামলা এটা দিছে যে এটা একটা মিথ্যা অপবাদ। হাসান এই মৈফাল ট্রাজেডির সাথে বা মৈফালের যে হত্যাকাণ্ড হয়েছিল তার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না, এমনকি সে আমাদের সাথে আন্দোলন করছিল একসাথে। হাসানের বাবা হানিফ অভিযোগ করেন, তার ছেলেকে জেলে পাঠাতে ছাত্রলীগের নাম ব্যবহার করে মিথ্যা দেখানো হয়েছে। আমার ছেলে আমনের জুলাই আন্দোলনে এটার পক্ষে ছিল। আমার ছেলেরে আবার আমার কাছেও ফোন দিয়ে আমার কাছে হুমকি দেয়, তোর ছেলে যে এটা করের এটা ভালো না, তোর ছেলেরে ডাক দিদে। আমার বাইরে যে মৈফাল হত্যাকারী যে মামলাটা দিয়েছিল সেটা আমার ভাই কোনোভাবে জড়িত ছিল না, এমনকি ও আরো ছাত্রদের পক্ষে আন্দোলন করেছে।
তবে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, জুলাই অভ্যুত্থানে আহত এক ব্যক্তির মামলার তদন্তে হাসানের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র নেই। আন্দোলনকে প্রতিহত করার জন্য তৎকালীন সরকার যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেই আন্দোলনে উপস্থিত সরকারের সাথে তার একটি সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই বিষয়কে নিয়ে তাকে এই বিষয়টি তাকে মামলা দেওয়া হয়েছে আর কি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের প্রশ্ন, হাসান কি সত্যিই অপরাধী নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? নিউজ ডেস্ক, জাগো নিউজ। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার পর ঘোষিত কর্মসূচি হিসেবে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচির অংশ হিসেবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কলেজ এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ব্যাপারে বুয়েটের শিক্ষার্থীরা জানান, এ পুলিশ জুলাইয়ের আগের পুলিশ। এই পুলিশের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগের মতোই শিক্ষার্থীদের সঙ্গে ঘৃণ্য অপকর্ম করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ দেশব্যাপী কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে এমন বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নাম, পরিচয় সহ তার সঙ্গে হওয়া অন্যায় ও পুলিশের হামলার বিস্তারিত বিবরণ সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের 15,000 মানুষ প্রতিদিন জোয়ারের পানির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন। ঘরবাড়ি, জমি আর জীবিকা হারিয়েও আজও পানি বেড়িবাঁধের সুরক্ষা। প্রায় 3,500 কৃষক প্রতি বছর ফসল হারিয়ে ফেলেন নদীর জোয়ারে। তবে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যেতে পারে এলাকার চিত্র। বিস্তারিত জাগো টেস্ট রিপোর্টে। ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের প্রায় 15,000 মানুষ বছরের পর বছর জোয়ারের পানির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন। মেঘনার ঢেউয়ে প্রতিদিন ভেসে যায় তাদের বসতঘর, দোকানপাট, কৃষি জমি আর মাছের ঘের। অথচ আজও এখানে গড়ে ওঠেনি কোনো বেড়িবাঁধ। চারদিকে উত্তাল মেঘনার মাঝে অবস্থিত কলাতলীর প্রতিটি মৌসুম যেন ভোগান্তির আরেক নাম। বর্ষাকালে জোয়ার এলেই প্লাবিত হয় আবাসন বাজার, মনির বাজার, কবির বাজার সহ আশপাশের এলাকা। তখন ঘরে প্রবেশ করে পানি, ডুবে যায় টিউবওয়েল, দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। আমরা গরিব মানুষ, আবাসনে থাকি, আমরা পানি নিয়ে প্রবেশ করতে পারি না। আমরা ঘরের তেনে বাইরে বেরোতে পারি না। শুধু সাধারণ মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। একইভাবে কৃষকরাও অসহায়। কলাতলীর প্রায় 3,500 কৃষক প্রতি বছর ফসল হারিয়ে ফেলেন নদীর জোয়ারে। আমরা চাষ করি, বিভিন্ন ধান টান এমন মরিচ টরিচ লুট করি, এগুলা পানি উঠে জলতে নষ্ট করে আলে। যদি বেরিবাদ হইতো তাহলে আর এখানে নষ্ট হইতো না। আমার দোকানের মালামাল ভিজে গেছে এবং আমার পাশের যে দোকানের বাইকের মালামালগুলো ভিজে গেছে। তবে আশার কথা শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি। তিনি বলেন, কলাতলীতে বেড়িবাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই সমস্যাটা আমাদের মনপুরার মূল ভূখণ্ডেও ছিল। এর ফলে মনপুরার এই সমস্যাগুলো দূরকরণের জন্য মনপুরার চারপাশে কিন্তু 52 কিলোমিটার ব্যাপী একটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটা প্রকল্প নেওয়া হয়েছে বেড়িবাঁধ নির্মাণের। ঠিক এরকম বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্প ওই ইউনিয়নের জন্য নেওয়া হবে মলমে আমরা জানতে পেরেছি। এখানে আমি জয়েন করার আগে পূর্বের ইউনিয়নও জেলা প্রশাসক স্যারের নির্দেশনাক্রমে একটি প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাবের প্রেক্ষিতে এরকম একটা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে যে ওখানে একটি বেড়িবাঁধ নির্মাণ করাটা আমাদের ফিজিবল কিনা। তো আমরা জানতে পেরেছি ফিজিবিলিটি স্টাডি থেকে আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি। এখানে খুব শিগগিরই একটি বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাদুল্লাহ জানান, মনপুরা ও আশপাশের চরের জন্য প্রায় 710 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এই বিষয়ে আমাদের কিন্তু একটা স্টাডি রয়েছে। সেই স্টাডির ভিত্তিতে আমরা কিন্তু একটা প্রকল্পের জন্য প্রস্তাবনা রেডি করতেছি এবং এটা আমরা সবুজ পাতার অন্তর্ভুক্তির জন্য অলরেডি প্রেরণ করেছি এবং এটা প্রাথমিক ব্যয় ধরা হচ্ছে 710 কোটি টাকা। আসলে এখানে নদীটির সংরক্ষণ এবং কিছু ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার এবং ইমব্যাঙ্কমেন্টের প্রয়োজন হবে। একটা পোল্ডার সিস্টেম করে কিন্তু এটাকে এই সমস্যার সমাধান করতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এলাকার মানুষের দাবি, একটি বেড়িবাঁধ হলে চিরস্থায়ী সমাধান মিলবে। আর প্রকল্প অনুমোদিত হলে এলাকার চিত্রই বদলে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঠদান বন্ধ রেখে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উপজেলার 7টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে উপজেলা জুড়ে। শিক্ষক শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করতে না পেরে ফিরে যান। মাঠ জুড়ে দলে দলে আসা নেতাকর্মীদের ভিড় ও উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। এছাড়া মাইকের আওয়াজ তো ছিলই, তবে বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব খবির উদ্দিন কলেজ একটি স্থান থাকলেও তা পরিবর্তন করে কালীতলা বাজারে কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এর আগে মঙ্গলবার দিনভর উপজেলার 3 ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচি চলে। পটুয়াখালীর বাজারে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে সবজির দাম। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। এই মুহূর্তে পটুয়াখালীর সবজির বাজারে আছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর হেতালিয়া বাদঘাট এলাকায়। এখানকার যে বাজারটি রয়েছে এখানেই সবচেয়ে বেশি, পটুয়াখালী শহরের ভিতরে সবচেয়ে বেশি স্থানীয় সবজিগুলো উঠে থাকে। তবে বর্ষা মৌসুম থাকায় চাষাবাদের যে সব মাঠগুলো রয়েছে সেখানে পানি থাকায় এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে স্থানীয় সবজি সেগুলো উঠছে না। এর কারণেই কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছে যে সবজির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে গত 1 মাসে প্রতিদিন সবজির দাম আস্তে আস্তে করে বাড়ছে এবং এর সাধারণ মানুষ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। আমরা এখানকার যে সাধারণ মানুষ এবং যারা এই বাজারে কেনাকাটা করে থাকে তাদের সাথে একটু কথা বলে থাকি যে এই 80 টাকা আর এই শসা 40 টাকা, এই ধনেপাতা 10 টাকা, আর এই কদু শাক একাডি 50 টাকা। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় দাম বেশি না কম? দাম বেশি, সব দাম বেশি। আচ্ছা, আমরা শুনছিলাম এখানকার যে ক্রেতা রয়েছে তিনি কিন্তু বলছিলেন যে এই বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পর থেকে কিন্তু সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে কিন্তু আসলে সাধারণ মানুষদের এমনিতেই কিন্তু যে আয়ের অবস্থা তার মধ্যে কিন্তু এরকম সবজির দাম যেটা সাধারণ মানুষ সবসময় ক্রয় করে থাকে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ কিন্তু হিমশিম খাচ্ছে এই বাজার করতে। যিনি সবজি বিক্রেতা রয়েছে তার সাথে একটু কথা বলি। জি ভাই, সবজির কি অবস্থার দাম এবং কোনটার দাম কেমন যদি বলতেন? ভাই, এখন বর্ষার মৌসুমের এর কারণে সবজির দাম একটু বৃদ্ধি। আপনার 1-1.5 মাস পরে আপনার সবজির দাম অনেক সস্তা হয়ে যাবে, মানে নতুন সবজি উঠে যাবে, তখন সবজির দাম কমে যাবে। আচ্ছা, এই স্থানীয় সবজিগুলো কেমন উঠতেছে এবং দাম কেমন? স্থানীয় সবজি একেবারেই নাই বললেই চলে, মোটামুটি অল্প কিছু আছে শাক পাতা, এছাড়া আপনার অন্য কোনো সবজি স্থানীয় নাই। আমরা শুনছিলাম এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছিলেন যে আগামী 1 মাস পর্যন্ত এরকমই দাম থাকবে, তবে তারা আশা করছেন যে 1 মাস পরে হয়তো সবজির দাম কমতে পারে। পটুয়াখালীর এই হাতালিয়া বাদঘাটটিতে সবসময় সতেজ এবং স্থানীয় সবজিগুলো পাওয়া যায় এবং এখানের যে দোকানগুলো এবং যে বিক্রেতা এবং ক্রেতা তারা কিন্তু বলছিলেন যে এই সবজিগুলোর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আপনারা জানেন যে এই দীর্ঘ 2 থেকে 3 মাস আগেও কিন্তু সবজির দাম কম ছিল এবং গত 1 মাস থেকে সবজির দাম আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। পটুয়াখালীর হেতালিয়া বাদঘাট থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। মানসিক ভারসাম্য হারিয়ে ওমান থেকে দেশে ফেরা লক্ষ্মীপুরের যুবক মোহাম্মদ সুমন বাড়িতে ফিরেছে। বুধবার বিকেলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুলেন্সে করে তিনি লক্ষ্মীপুরের সদর উপজেলার রতনপুর গ্রামের বাড়িতে পৌঁছান। এ সময় নোয়াখালী মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন নাহিদ জুলফিকার ও বেগমগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অর্গানাইজার সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, বিদেশে যাওয়ার প্রায় 12 বছর পর অসুস্থ অবস্থায় সুমন বাড়িতে এসেছেন। এর মধ্যে প্রায় 8 মাস থেকে বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। বাড়ি থেকে ওমানে থাকা আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার খোঁজ পায়নি পরিবার। তাকে দেখতে বাড়িতে অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেল 3:25 ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ওমান থেকে দেশে ফেরেন সুমন নামের ওই প্রবাসী। তার কাছে কোনো পাসপোর্ট ছিল না। বিমানবন্দরে অসুস্থ অবস্থায় পাওয়া গেলে এভিয়েশন সিকিউরিটি ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা 11টায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ ডেস্কের ডেপুটি ডিরেক্টর শরীফুল ইসলামের উপস্থিতিতে বড় ভাই মোহাম্মদ মামুনের কাছে তাকে হস্তান্তর করা হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটের উদমা পাথর কোয়ারি এখন ফুটবল মাঠ, সৌন্দর্যের রাজ্য এখন মাদকের হটস্পট, পর্যটকরা হচ্ছেন হয়রানির শিকার। গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্ব, দুলাভাইকে পিটিয়ে মারলেন 2 শ্যালক, ময়নাতদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা।
আজও মেলেনি বেড়িবাঁধের সুরক্ষা। মনপুরায় জোয়ারের সঙ্গে যুদ্ধ করছে 15,000 মানুষ। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবি। গাইবান্ধা স্কুলে পাঠদান বন্ধ করে দিনভর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম। শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ক্ষোভ। এবং পটুয়াখালীতে সবজির বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি। চাপে সাধারণ ক্রেতারা, বাজার মনিটরিং এর দাবি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।